সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। আমরা বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে থাকি এবং বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কিভাবে এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে এর উন্নয়ন কর্মকাণ্ড আরো ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর তারই ধারাবাহিকতায় আমরা আজ আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সম্প্রতি শেষ হওয়া 10ম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনে দুজন মহিলা সংসদ সদস্য। আমার সাথে আছেন সাবিনা আক্তার তুহিন, মাননীয় সংসদ সদস্য, এবং একই সাথে সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগ, ঢাকা মহানগর উত্তর। এবং আমার সাথে আছেন সেলিনা বেগম স্বপ্না, মাননীয় সংসদ সদস্য এবং একই সাথে সাধারণ সম্পাদক, জেলা মহিলা আওয়ামী লীগ, সিরাজগঞ্জ। আপনাদের দুজন কেমন আছেন? ভালো আছি আপা। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে আপনারা কি ধরনের ভূমিকা পালন করছেন মাননীয় সংসদ সদস্য হিসেবে? আমরা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা সংসদে গেছি, সেটা আমরা রক্ষা করে চলবো। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর গত 5 বছর বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। উন্নয়নে বাংলাদেশ প্রশংসা করেছে। জননেত্রী শেখ হাসিনার সরকার এবং জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং আজকে দেখেন বিভিন্ন সেক্টরগুলো দেখেন, বিদ্যুৎ খাতে বিদ্যুতে কি লোডশেডিং ছিল এবং কি অবস্থা ছিল, এখনো কিন্তু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু এখনো কিন্তু উঠে আসতে পারছি না। ভাত খেলে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমরা স্বীকার করছি। ভাত খেলে ভাত পড়বে। ৩,268 মেগাওয়াট থেকে 11,000-তে উন্নীত করেছে। বিদ্যুতের সমস্যা কিন্তু আজকে সমাধানের পথে, আর সরকার এগিয়ে আছে, আরো বিদ্যুৎ উৎপাদন হবে। আর আপনারা দেখেন শুধু বিদ্যুৎ ক্ষেত্রে না, আজকে মাথাপিছু আয় কিন্তু 1044 মার্কিন ডলারে উন্নত হয়েছে। আজকে মানুষ নিম্নবিত্ত থেকে যে মধ্যবিত্তের কথা বলেছিল, আজকে মধ্যবিত্ত মানুষ উন্নত হয়েছে। আজকে ভিক্ষুক কিন্তু আমরা বাড়ির দ্বারে আজকে খুঁজে পাই না, আগের থেকে একটু কম পাই। উন্নয়ন তো হচ্ছে, উন্নয়নের যে কথা বলেছে, শান্তির কথা বলেছে, সেটা এই আওয়ামী লীগ সরকার কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সারের জন্য কাউকে জীবন দিতে হয়নি। 18 জন বিএনপির সময় 18 জন কৃষক জীবন দিয়েছিল কৃষি উপকরণের জন্য। আজকে কৃষি উপকরণ কার্ডের মাধ্যমে কৃষকের পেছনে এখন সার ঘুরে। আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে এই বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকারও? অবশ্যই কৃষি বান্ধব সরকার, এবং এই সরকার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। আজকে শিক্ষা ক্ষেত্রে দেখেন 211 কোটি ছাত্রছাত্রীকে একই সঙ্গে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বই বিতরণ করেছে। প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে। স্বাস্থ্য খাতে দেখেন 13,000 কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে এবং 29 রকমের ওষুধ সেখানে পাওয়া যায়। 24টি সরকারি হাসপাতাল করা হয়েছে। কিন্তু পক্ষান্তরে আপনি যেটা বলছেন যে কমিউনিটি ক্লিনিক কথা, আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি যে আপনার কমিউনিটি ক্লিনিকগুলো থেকে ডাক্তার কিন্তু বসে না, কিন্তু সেখানে ডাক্তার পাওয়া যাচ্ছে না, মানে বন্ধ থাকে আর কি। তাহলে আপনি মনে করছেন যে শুধু চালু করলেই হবে না, সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে কিন্তু সেখানে না। এই সরকারের সময় সেটা কিন্তু চালু আছে। ডাক্তারদের ব্যাপারে তো আমাদের প্রধানমন্ত্রী ডাক্তারকে বিভিন্ন যারা আছে তারা গ্রামে থাকলে বিভিন্ন সুবিধা দেওয়া হবে, এবং ডাক্তারদের ব্যাপার না তো সেবা প্রদানের জন্য তো তাদের জন্য এই সরকার কিন্তু খুব কঠোর অবস্থা, যে ডাক্তার যাতে তার ইয়েতে থাকে। আসলে অনেক সময় আমরা কমিউনিটি ক্লিনিকে কিন্তু অনেকগুলো ওষুধ পাওয়া যায়, কিন্তু আমরা নিজের একটু সচেতন হয়ে আমাদের কিন্তু যোগাযোগ করতে হবে। আমরা সেভাবে যাচ্ছি না, যেতে হবে। আর উন্নয়নের যদি রোল মডেল বলেন তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার কি বলতে হবে। আমি আপনার কাছে আসবো, আমি একটু আপনার কাছে যাচ্ছি। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন, সমৃদ্ধির লক্ষ্যে দিন বদলে প্রত্যেক নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আপনি কি মনে করছেন বিষয়টিকে? হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। তার আগে আমি একটু বলিনি, আমার সহযোদ্ধা তুহিন আপার সাথে কথা বলছিলেন। আসলে আমি একটু পেছনের দিকে যেতে চাই, তার কারণ যে যখন আপনার দিকে সামনের দিকে যাবে, তখন কিন্তু আপনি উন্নয়ন দিকে যাবে, তখন কিন্তু পেছনের কথা কিন্তু আপনাকে স্মরণ করতে হবে। তাহলে আমি একটু বলতে চাই যে আপনি নারী উন্নয়ন এই মাত্র বলেছেন, নারী উন্নয়নের নারী নীতিমালার কথা বলেছেন। আপনারা জানেন যে 1996 সালে জননেত্রী শেখ হাসিনা প্রথম উনি সংসদ প্রধানমন্ত্রী
হওয়ার পরে তিনি কিন্তু এটা মানে ইয়ে করতে পেরেছিলেন যে নারীদেরকে করতে পেরেছিলেন যে নারীদেরকে সামনে নিয়ে আসতে হবে। তার জন্য কিন্তু 1997 সালে তিনি কিন্তু একজন নারী উন্নয়নের নীতিমালা একটা খসড়া উনি সর্বপ্রথম তৈরি করেছিলেন আর কি। কিন্তু দুঃখের বিষয় কি যে সেই নারী উন্নয়ন নীতিমালা কিন্তু 2004 সনে এই খালেদা জিয়ার সরকার আসার পরে সেটা কিন্তু স্থবিরতা চলে আসে। সেটা কিন্তু ওইটা ধামাচাপা পড়ে যায়। আমরা কিন্তু খালেদা জিয়ার সময় না, আমরা কিন্তু গত সরকার আপনাদের সরকার সময় দেখেছি যে মুখে মুখে বলা হয় যে নারী নীতি এবং নারীদেরকে সমান মর্যাদা দেওয়া হবে, কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। কিন্তু কেমন করে লক্ষ্য করছেন না? আমি বলতে চাই যে আপনারা যে অবশ্যই লক্ষ্য করবেন জান, এই সরকার কিন্তু একজন নারী বান্ধব সরকার। এখানে নারী মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নারীদেরকে সঙ্গে করে নিয়েই পার্লামেন্টে সরকার গঠন করেছে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে তিনি একজন নারী বান্ধব। কিন্তু আসলে আমরা অফিস আদালতে দেখতে পাচ্ছি যে একটি জিনিস হচ্ছে যে ডেভেলপমেন্ট করতে হলে কিন্তু দুইটি জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি যে কোনো জবের ক্ষেত্রে সেখানে কিন্তু নারীদের যে বেতন কাঠামো থাকে সেখানে পুরুষের বেতন কাঠামো কিন্তু তার থেকে কিন্তু অনেক বেশি থাকে। কিন্তু তাহলে আমরা কি আমরা এটা ভুল, এই বৈষম্যে নারী বেতন কাঠামো একই আছে, এটা ভুল ভ্রান্ত ধারণা। 15% বরঞ্চ নারীদের ক্ষেত্রে 15% কোটা নির্ধারণ করেছে তৃতীয় চতুর্থ শ্রেণী। সেটা কি আসলে কার্যকরী হচ্ছে? আপনি কি দেখছেন সেটা কার্যকরী হচ্ছে? অবশ্যই কার্যকরী হচ্ছে। এখন আপনার অ্যাপ্লাই ক্ষেত্রে যদি কম পাওয়া যায় সেক্ষেত্রে তার সরকার এই না, তবে সেটা কার্যকর হচ্ছে। এখন নারীরা অনেক এগিয়ে গেছে, নারীরা এখন আর আসলে নারীরা পিছিয়ে নেই, কারণ এই সরকার নারীদেরকে বিভিন্ন মাধ্যমে আজকে নারীদের জন্য প্রশিক্ষণ 30টি জেলায় প্রশিক্ষণের জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে। নারীরা আগে খালি বিভিন্ন সেলাই কাজ করতো, বিদেশে গমন করছে, কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে এবং বিভিন্ন সেক্টরে কিন্তু আজকে বিদেশে কিন্তু এই সরকারের সময় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে নারীদেরকে পাঠানো হচ্ছে। এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এমব্রয়ডারি কার্যক্রম, কৃষি খাতে বিভিন্ন জায়গায় কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। নারীকে দর্জি কাজে, কৃষি কাজে, এমব্রয়ডারি কাজে, কম্পিউটার প্রশিক্ষণ, প্রতিটি জায়গায় এই সরকার একমাত্র নারী উন্নয়নে যদি বলেন তাহলে বলতে হবে, স্বীকার করতে হবে এটা আসলে যারা বিরোধিতা করে তারা বিরোধিতা করে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি আপনার কাছে আসবো, আমি একটু আপনার কাছে যাচ্ছি আপা, যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে মাতৃত্বকালীন ছুটি ডেভেলপমেন্ট করার জন্য যে মাতৃত্বকালীন ছুটি কিন্তু 6 মাস, অনেক সময় কিন্তু এটা কিন্তু 4 মাস করা হয়, কিন্তু যে 4 মাস মাতৃত্বকালীন ছুটি, এটাকে আপনারা কিভাবে আরো বেশি ইমপ্লিমেন্টেশন করতে পারেন? এটার জন্য কি কাজ করছেন? না, এটা কিন্তু অবশ্যই 6 মাসই, কিন্তু আমরা কিন্তু বেসরকারি অফিস আদালতে কিন্তু অনেক সময় দেখি যে চাপ প্রয়োগ করে 4 মাস করা হয়। এটা এখন বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা হয়তো তারা নিজেদের ক্ষমতার বলে যদি এটা করে থাকে সেটা অন্যায়, কিন্তু তাছাড়া কিন্তু সরকারি কিন্তু 6 মাসে কিন্তু এই ছুটিটা তারা পালন করে। আমরা বলবো যারা এই ধরনের তারা সুবিধা থেকে যারা বঞ্চিত হবে সেই নারীদেরকে তারা আইনের আশ্রয় নেবে। আমরা যারা আছি নারী হিসাবে একজন সংসদ সদস্যর কাজ সংসদে শোভা বাড়ানোর জন্য, নারীদের জন্য, সর্বপর্যায়ের লোকের জন্য, জনগণের জন্য আমরা কাজ করবো। সবচেয়ে বেশি আমরা নারীদের জন্য কাজ করব, তারা আমাদের সহযোগিতা না, আমরা এটার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা করব। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু বারবার কিন্তু সরকার বলছে সেগুলো পূরণ করার জন্য ওতপ্রোতভাবে কাজ করছে, কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করছি না যে মানুষের মৌলিক চাহিদাগুলো এখন কিন্তু 100% কিন্তু আমরা কিন্তু তাদেরকে প্রোভাইড করতে পারছি না। কিন্তু এগুলোর জন্য আপনারা কি করছেন? ধারাবাহিকতা তো বজায় রাখতে হবে, যেটা প্রয়োজন বেশি মৌলিক চাহিদার মধ্যে যেগুলো সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রতিটা করতে হবে। একদিনে তো রাতারাতি অনেক কিছু করা সম্ভব না। তারপর সরকারের সৎ উদ্যোগ আছে, তার কাজ করে যাচ্ছে সরকার। সর্বপ্রথম প্রায়োরিটি যেটা পাওয়া দরকার সেক্ষেত্রেই কিন্তু সরকার প্রাধান্য দিচ্ছে। আপা, যেটা হচ্ছে যে আমরা শুনে এসেছি যে মহিলা এমপিদের কাজের স্কোপ খুব কম থাকে, কিন্তু ডেভেলপমেন্টের জন্য তারাও কিন্তু হার্ডলি ভাবে কাজ করতে হবে, কিন্তু এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন যে আসলে আপনারা কিভাবে কাজ করছেন এবং আপনাদের পরিকল্পনা কি? নতুন এমপি হিসেবে পরিকল্পনাটা কি, কিভাবে কাজ করবেন বাংলাদেশের জন্য? আমি বিভিন্ন উন্নয়ন, যেমন আপনি ক্রীড়াঙ্গনে বলেন সেখানে আমি জড়িত, সাংস্কৃতিক অনুষ্ঠানে বলেন সেখানে আমি জড়িত। তারপরে আপনি জানেন যে 1997 সনে যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের জন্য তিনি যে ইউনিয়ন পরিষদে সরাসরি ভোটের মাধ্যমে তিনি যে নারীর ক্ষমতায়নের জন্য তিনি যে করেছিলেন, সেখানে কিন্তু আমি সেখানকার ইউনিয়ন ভোটের মাধ্যমে কিন্তু আমি সেখানকার হই আর কি। তো সেই জন্য আমি বলবো যে এখানে কিন্তু আমরা কিন্তু নারীরা কিন্তু তৃণমূলের কাজ করে এসেছি, নারীদের জন্য প্রচুর কাজ করার আমাদের জায়গা আছে। আর এখানে
ব্যাপার হচ্ছে এমপি হলে যে আমি শুধু নারীদের জন্য কাজ করতে পারবো, এমপি ছাড়া যে আমি নারীদের জন্য কিছু করতে, এটা কিন্তু ভুল ধারণা। এটা হচ্ছে আমার মানসিকতা, আমার সমাজকে কিছু দেওয়ার আমার মানসিকতা দিতে হবে। আমি একজন নারীর পাশে আমি দাঁড়াবো, আমার পাশের বাড়ি একটা প্রতিবেশীর পাশে দাঁড়াবো, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আর এখানে ব্যাপার হচ্ছে সরকার কিন্তু সবসময় চেষ্টা করছে যে নারীদেরকে, আপনি জানেন যে আমাদের দেশের নারীরা কিন্তু পিছিয়ে আছে শুধু দুইটা কারণ, সেটা হচ্ছে যে আপনি প্রথমত শিক্ষাগত যোগ্যতা, তারপরে অর্থনৈতিক ভাবে। যখন একটি নারী যখন তার শিক্ষাগত যোগ্যতার মান সম্পূর্ণভাবে এগিয়ে যাবে, পাশাপাশি সে অর্থনৈতিকভাবে যখন স্বাবলম্বী হয়ে যাবে, তখন কিন্তু ওই নারীকে আর পেছনের দিকে তাকাতে হবে না। তো এটার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু মানে খুবই প্রাধান্য দিচ্ছে যে এটা উনি কিন্তু দেখবেন যে আপনার নারী কিন্তু বিশ্বের সব জায়গায় বৈষম্য শিকার হয়ে থাকে, সেখানে কিন্তু তিনি কিন্তু দেখবেন দক্ষিণ এশিয়ার ভিতরে আপনি দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নারীদের জন্য এত চিন্তা, এত ভাবনা, তিনি নারীদের জন্য সরাসরি তিনি নারীদের পাশে যেভাবে দাঁড়িয়ে আছেন, যেভাবে নারীদেরকে সাহায্য সহযোগিতা করছেন, আমার মনে হয় না যে এইভাবে অন্য কোনো জায়গায় এইভাবে করছে কিনা আমার জানা নেই। তবে একটা কিন্তু দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার কিন্তু সৎ ইচ্ছা, যে গণমুখী চিন্তা করেন বিধায় তিনি দেখবেন যে আপনারা এই যে বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, স্বামী পরিত্যক্তা ভাতা বলেন, আপনার এই সমস্ত যে ভিজিটি বলেন, ভিজিএফ বলেন, এই যে বিভিন্ন যে এই যে গণমুখী চিন্তা না করলে কিন্তু একটা মানুষের, একটা তৃণমূলের, একটা গ্রামের মানুষের এই যে চিন্তা চেতনা যে আপনার যে যতটুকুই হোক তবু তো একটা মানুষ তার পাশে দাঁড়াবে, এই যে চিন্তা চেতনা কিন্তু তার ভিতর থেকে কিন্তু হয়ে আসছে, তিনি কিন্তু এই জিনিসগুলো করেছেন। এটা যে যত কথাই বলুক না কেন, উন্নয়ন অনেক হয়েছে, আর মানে আরো হবে। আপনার যে সেক্টরে যান, আপনার কিন্তু আপনার হাতে আপনাকে দেখাতে পারবো না যে এই সেক্টরে নারীদের কাজ করার সুবিধা বেশি, কারণ আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নারীদের ব্যাপারটা দেখার। আমরা অর্ধেক ভোটে পুরুষের মধ্যে ভাগ থাকে, দ্বিধা থাকে, আমরা যখন দায়িত্ব পেয়েছি আমরা শুধু নারীদের যদি করি তাহলে অর্ধেক ভোটারের কাজগুলো আমরা করব, নারীরা অর্ধেক ভোটের মালিক। আমরা ডেভেলপমেন্টের কথা, কারণ নারীরা এখন পিছনে। এখন দেখেন একটি পুরুষ কাজ করতে গেলে, যে কাজে গেলে আমরা এই কথাগুলো শুনবো, আপনার এই কথাগুলো শুনবো, কিন্তু তার মধ্যে ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, মাননীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এবং সাবিনা আক্তার তুহিন। সাবিনা আক্তার তুহিন, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে দেশের কোটি মানুষের প্রাণীর দাবি যে বাংলাদেশকে ডেভেলপমেন্ট করতে হলে সাম্প্রদায়িক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং প্রচার নিষিদ্ধ করতে হবে। আসলে কি এটি বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব? মানুষ তো জনগণ তো সাম্প্রদায়িক রাজনীতি জনগণ দ্বারা ইতিমধ্যে উপকৃত হয়েছে, কারণ এখন আর মানুষ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। কারণ আপনি ধর্মের কথা বলবেন কিন্তু অধর্ম কাজ করবেন, এটা মানুষ মেনে নেবে না। জ্বালাও পোড়াও, গাড়ি পুড়িয়েছে, গান পাউডার দিয়ে মানুষ মারা, এটা কোনো ধর্মের কথা নাকি? ধর্মের জায়গায় ধর্ম থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি। ধর্মকে আর রাজনীতিকে একসঙ্গে আর কেউ দেখতে চায় না। বাংলাদেশ কিন্তু মুসলিম দেশ, সেখানে কিন্তু আসলে যে আমরা ধর্মকে আমরা অবশ্যই যার যার ধর্ম শেষে পালন করব, কিন্তু সেখানে হচ্ছে যে ধর্মকে কখনো অপব্যবহার করব না, এটা আপনি মনে হয় বলতে চাচ্ছেন। এটা মনে হয় একটু ম্যাডাম মনে হয় একটু যোগ করতে চাচ্ছে এই বিষয়ে। এটাই বলতে চাচ্ছি যে ধর্ম তো আমরা মুসলিম, আমরা সবাই মুসলিম। আপনি দেখবেন ধর্মে কোরআনে কোথাও লেখা নাই যে ধর্ম কিন্তু একটা শান্তির জায়গা, সেখানে ধর্মকে কোথাও কিন্তু আপনার সহিংসতার কথা লেখা নেই। যারা যে ধর্মকে পুঁজি করে, ধর্মকে ব্যবসা করে, যারা রাজনীতি করে, আমরা শুধু তাদেরকে প্রতিবাদ করতে চাই যে আমরা তো সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু আপনি ধর্মকে ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে আপনি রাজনীতি করবেন, এই জায়গা কিন্তু এখন কিন্তু মানুষ অনেক সচেতন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আসলে পলিটিক্যালি ভাবে আমরা অন্যদিকে মানে যাব না, কারণ হচ্ছে যে আমাদের বিষয়টি হচ্ছে বাংলাদেশ কিভাবে ডেভেলপমেন্ট হতে পারে, নারীর প্রতি সহিংসতা রোধে ধারাবাহিকতা রক্ষা কি এদের কথা যদি থাকে তাহলে তো রক্ষা হবে না। নারীদেরকে বাইরে কাজ করতে নিষেধ করেছে ধর্মের ব্যবসায়ীরা, নারীরা গার্মেন্টসে যেতে পারবে না,
নারীরা কাজ করবে তাহলে দেশ উন্নয়ন হবে কি? সারা বিশ্ব আজকে উন্নয়ন হয়েছে কিভাবে? একটি গোষ্ঠীর দ্বারা। নারী পুরুষ সম অধিকার বাস্তবায়ন হলে সমভাবে কাজ করলেই দেশে উন্নয়ন সম্ভব। অবশ্যই আমরা আসলে যে সবাই একটি গোষ্ঠীকে বঞ্চিত রেখে কখনো উন্নয়ন সম্ভব না। আরেকটি হচ্ছে নারীর প্রতি কিন্তু সহিংসতা রোধে কিন্তু পারিবারিক সহিংসতা প্রতিরোধ কিন্তু আপনারা কিন্তু আইন করেছে আর কি। এটা আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে? আইনটা থাকার পরও নিজে সচেতন না বলে কোথায় যেতে হবে সেভাবে সচেতন না বলে অনেক সময় এটা ধরেন যে আমাদের একটু কাজ করতে হবে। পারিবারিক সহিংসতা যে সুরক্ষা 2011 এই যে আইনটা পাশ করা হয়েছে, এটা দেখবেন যে এই যে পারিবারিক ভাবে যে দ্বন্দ্বটা হয়, যেমন আমার জেলার কথা যদি বলি, এখানে দেখেন যে আপনি মহিলা বিষয় অধিদপ্তর একটা সেক্টর আছে, সেখানে নারীরা সেখানে যে আপনার কমপ্লেন করতে পারে, যেমন জাতীয় মহিলা সংস্থা, আমি ওখানকার একজন চেয়ারম্যান আর কি। তো এখানে দেখবেন কি যে আমরা কিন্তু ওইখানে দেখবেন যে এই যে আপনার এই যে সুবিধা বঞ্চিত যারা, তাদের জন্য কিন্তু এখানে আপনার সব রকমের সুবিধা কিন্তু আমরা দিই আর কি। আপনার ওখানে আমরা সাজেশন দিই যে তোমরা এখানে আসো, এখানে আসার পর আমরা চেষ্টা করি যে আমরা পারি বসে সামাজিকতা ভাবে বসে উভয় পক্ষের এটা সমস্যা আমরা সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। সমালোচনার পক্ষে আমরা আছি, কিন্তু সেই সমালোচনা গঠনমূলক সমালোচনা আপনারা করেন, আমরা সেটা গ্রহণ করব। বাংলাদেশের দিকে তাকান, যানজট কিন্তু অনেকটাই কমেছে, কিন্তু আমরা উদ্যোগ আছে, আপনার বাস্তবের উত্তর চোখে দেখা পড়ছে। আপনার দেখেন ফ্লাইওভার দেখেন, মেয়র হানি ফ্লাইওভার দেখেন, সুন্দর নগরী আজকে বাংলাদেশ, আজকে হাতিঝিলের সৌন্দর্যতা এটা তো ইউরোপ কান্ট্রির চেয়ে বেশি সুন্দর। এগুলো তো এই সরকারেরই অবদান। এই সরকার উন্নয়নে বিশ্বাস করে, কারণ যখন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু এদেশের জন্য জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে যে বলেছে বাংলা আমার দেশ, তাই তার রক্ত বীজ কখনো বাংলার মানুষের সঙ্গে বেমানি করবে না, বাংলার মানুষের জন্য সে রাজনীতি করে। বাংলাদেশকে সে মধ্যমায়ের কথা 2021 2040 এটা উচ্চবিত্ত রাষ্ট্রে পরিণত হবে, সে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে এলাকার উন্নয়নে আসলে আপনারা কিভাবে কাজ করছেন এখন এলাকার উন্নয়ন, কারণ আপনাদেরকে আমরা জানি যে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি এলাকাকে, সেখানে আপনারা কি ধরনের ভূমিকা পালন করছেন উন্নয়নের জন্য? না, এলাকায় তো আপনারা জানেন যে সরকারের যখন একটা উন্নয়নমূলক কাজ থাকে ধারাবাহিকতা, সেই সুফলতা কিন্তু সবাই সব জেলায় সব জায়গায় পেয়ে থাকে। তারপরে আপনারা জানেন আপনাদেরকে ভাগ করা হয়েছে যে এই জেলাগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। আমাদেরকে জেলা কাজ করা হয়েছে, কিন্তু এখানে আমরা তো এখন এমপি, তাই না, আমরা পার্লামেন্ট মেম্বার। এখন আমাদের হয়তো আগে কাজ করতাম একভাবে, এখন কাজ করে এখন দায়িত্বটা আমাদের আর বেড়ে গেছে। নারীরা কিন্তু দায়িত্ব যখন পায়, নারীদেরকে যখনই দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু প্রমাণ দিয়েছে তারা কতটুকু কাজ করতে পারে। আপনি নির্মাণ শ্রমিক দেখেন, পুরুষও কাজ করে, মহিলা কাজ করে, অনেকে বেতন বৈষম্য করে, কিন্তু ওই পুরুষটা ওই বিড়ি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য বা কোনো একটা অজুহাতে তার কাজে ফাঁকি দেয়। আমি এক সময় কন্ট্রাক্টর করেছি, আমি দেখেছি ওই নারী শ্রমিকটার যখন রাখা হয় সে কিন্তু কোনো ফাঁকি দেয় না, সে তার কাজটা পরিপূর্ণভাবে করে। আরেকটি বিষয় হচ্ছে আপনি বস্ত্র পাট মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই সেক্টরটা আমরা জানি বেশ ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু এখন আপনার স্পেসিফিকলি কোন দিকটিকে লক্ষ্য রেখে কাজ করছেন, ওখানে কি কি পরিকল্পনা আছে আপনাদের? এখন আমাদের এটা শুধু বিদেশে বিনিয়োগ না, পাটের ক্ষেত্রে আমরা মনে করি পাটের ক্ষেত্রে বাংলাদেশে এটা জনপ্রিয় করে, কিন্তু আমাদের দেখি অনেকগুলো যেমন মিল কিন্তু এখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। একটা ঘটনা হচ্ছে যে যারা চালের ব্যবসায়ী চাতালগুলো, এরা ওই এখনো পলিথিন করে, এটা আমরা সামনে আমরা একটা টিভিতে আমরা দেবো যে তাদের আইন আছে, সেই আইনের প্রয়োগ শুরু করতে হবে। তাদের যদি জেল জরিমানা না হয় তাহলে এটা বন্ধ হবে। আমরা কঠোর ভাষায় তাদের বলতে চাই, যদি আপনারা থালা ব্যবহার না করেন আপনাদের কিন্তু জেল জরিমানার সম্মুখীন হতে হবে। ইনশাআল্লাহ বস্ত্রপাত আগামীতে আরো ভালো করবে। তুহিন ম্যাডামের কাছে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন, সেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা কি কি ভূমিকা পালন করছেন? কারণ এখনো কিন্তু স্বাস্থ্য কিন্তু মানুষ কিন্তু দোরগোড়ায় কিন্তু আমাদেরকে পৌঁছাতে পারেনি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা তারা কিন্তু এখনো কিন্তু স্বাস্থ্য সেবা থেকে কিন্তু বঞ্চিত, কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু মানে ডাক্তার হসপিটালে ডাক্তার পাচ্ছে না, তারপর সঠিকভাবে তাদের যে চিকিৎসাটা পাওয়ার কথা, তাদের যে মৌলিক অধিকার সেটা কিন্তু পাচ্ছে না। আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? আপনারা জানেন যে আপনার কমিউনিটি হেলথ ক্লিনিক যেটা ছিল, আপনারা জানেন যে বিএনপি জোট সরকার কিন্তু এটা বন্ধ করে দিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আবার এই যে স্বাস্থ্য হেলথ কমপ্লেক্স কিন্তু উনি খুলে দিয়েছে। আপনারা জানেন সেখানে কিন্তু বিনামূল্যে 30টা ওষুধ কিন্তু সেখানে বিনামূল্যে বিতরণ করা হয়, এবং আপনার 29টা আপনার 30টা দিয়ে হসপিটালে
আপনার ওইখানে কিন্তু আপনি দেখবেন যে সব রকমের ওষুধ ওইখানে আপনার মাঠ কর্মী যারা আছে সমন্বয় তারা কিন্তু ওখানে 5টা পর্যন্ত সারাদিন ওখানে থাকে। এখানে আশেপাশে যে রোগীগুলো আছে প্রাথমিক চিকিৎসা কিন্তু তারা ওখান থেকে পায়। প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক সেবা, প্রাথমিক ওষুধটা কিন্তু পায়। ওখান থেকে পাওয়ার পরে যখন সেই রোগী যখন জটিলতা আসে তখন কিন্তু তাকে হসপিটালে, আপনার সদরে হয়তো হসপিটালে তাকে নিয়ে আসা হয়। স্বাস্থ্যমন্ত্রী আমাদের সিরাজগঞ্জের এলাকায় আমাদের মোহাম্মদ নাসিম সাহেব, উনি ওখানে আছেন। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সিরাজগঞ্জে আপনার হসপিটালে আপনার 250টা বেডের থেকে 250 বেডের হসপিটাল হয়ে গেছে। কামারখন্দে আপনার 20টা থেকে আপনার 80টা বেড হয়ে গেছে। আগে সদর হসপিটালে কেউ যেত না, ওখানকার পরিবেশটা খারাপ ছিল, গন্ধ ছিল, কেউ যেতে পারতো না। এখন কিন্তু দেখবেন যে ওইখানে পরিবেশ এত ভালো হয়ে গেছে, এত ক্লিন, এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। তারপরে আপনার যে ওষুধ পাচ্ছে, আমাকে অ্যান্টিবায়োটিক ওষুধ, যে ওষুধটার দাম আপনার 600 টাকা 800 টাকা, যে অ্যান্টিবায়োটিক ওষুধ, সেই অ্যান্টিবায়োটিক ওষুধটা কিন্তু সেখান থেকে দেওয়া হচ্ছে। আপনারা বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখছেন এবং আপনাদের যে ভিশন, আপনাদের সাথে একসাথে মানে মিলিয়ে বলতে হয় যে ভিশন 2041, সেটা বাস্তবায়ন করার জন্য আপনারা কিভাবে কাজ করবেন, ছোট্ট কথায়? আমার এক কথায় যদি বলি সেটা হচ্ছে, আমরা স্বপ্ন দেখছি আমরা সেই ইউরোপে আর যাবো না। আমার দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়ার পথে, আমার দেশ উন্নত দেশ হবে, আমার দেশে মানুষ আসবে দেখার জন্য। সেই স্বপ্ন, সে বিশ্বাস, জয়ন্তী শেখ হাসিনার চোখের দিকে তাকালে সেই বিশ্বাস দেখতে পাই। স্বপ্ন আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে স্বপ্ন যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত যে বাংলাদেশ করার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তারই ধারাবাহিকতা কিন্তু জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই বিষয়গুলো তিনি মাথায় রেখে কিন্তু তিনি দিন-রাত 24 ঘন্টা যে কাজ করে যাচ্ছেন এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখেন যে এই যে 2041 সাল যে একটা মানে দীর্ঘ মেয়াদী একটা যে স্বপ্ন আমরা দেখছি আর কি, একটা মানুষ কখন স্বপ্ন দেখে, যখন সে কিছু করতে চায় তখন সে স্বপ্ন দেখে। মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা তিনি যতগুলো স্বপ্ন মানুষকে দেখিয়েছেন ততগুলো স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করছেন। আপনার আজকাল ডিজিটাল বাংলাদেশ, এটা কি আপনারা 5 বছর আগে চিন্তা করেছিলেন বাংলাদেশ এভাবে ডিজিটাল বাংলাদেশ হবে? এটা কিন্তু কখনোই চিন্তা করেন নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ডিজিটাল বাংলাদেশ কিন্তু মানুষের ঘরে ঘরে আপনার পৌঁছে দিয়েছে। এই বাস্তবায়ন করতে গেলে আপনার প্রত্যেকের সহযোগিতা করতে হবে। আপনার বিরোধিতার খাইতে শুধু বিরোধিতা করবেন না, দেশের সাথে, জনগণের সাথে যদি সত্যি আপনি দেশপ্রেমিক হয়ে থাকেন, সত্যি যদি আপনি জনগণের জন্য কিছু করতে চান, তাহলে ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন। যে ভালো কাজ করতে চায় তাকে সহযোগিতা করুন। আমরা বেশ আশাবাদী যে বাংলাদেশ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে এবং আপনাদের ভিশন যেটা আছে সেটা অবশ্যই বাস্তবায়ন হবে এবং আপনাদের যে জাতির জনকের যে স্বপ্ন আছে সেটা ইনশাআল্লাহ পূরণ হবে আর কি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, মোহনা টেলিভিশনকে ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান করার জন্য। বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি এই অনুষ্ঠানটা খুব ভালো। আসলে শুধু তর্ক বিতর্ক না, কিভাবে বাংলাদেশকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটা জানার জন্য যে চেষ্টা আপনাদের মহৎ উদ্যোগকে আমরা ধন্যবাদ। আপনি যদি একটু আপনার এই মোহনা টিভিকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, অবশ্যই এই উদ্যোগটা অনেক সুন্দর একটা উদ্যোগ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।